শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভয়াবহ বন্যার কবলে টালমাটাল দেশের কয়েকটি জেলা। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন লাখ লাখ মানুষ। ফেনীতে প্রায় ৩ লাখ মানুষ দিন কাটাচ্ছেন পানিবন্দী অবস্থায়। রয়েছে খাবারের প্রচণ্ড সংকট। জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল ও ইন্টারনেট সেবাও বিঘ্নিত। অনেকেই স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। ফেনী অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় চরমভাবে ব্যাহত যান চলাচল। পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাছির দুর্গত এলাকার মধ্যে ৫,০০০ বাসিন্দাকে ইতোমধ্যে বাসাবাড়ির ছাদ ও নিরাপদ আশ্রয়ে নিয়েছে বিভিন্ন বাহিনী। অন্যদিকে বানের জলে তলিয়ে আছে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও সোনাইমুড়ি সহ মোট ৭ উপজেলার বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর, রাস্তাঘাটও তলিয়ে আছে পানির নিচে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপদসীমার রেকর্ড সংখ্যক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার গোমতী নদীর পানি। বৃহস্পতিবার বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে যাওয়ায় শুক্রবার দিনব্যাপী কমেছে গোমতীর পানি। এখনও বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা খুবই বিপজ্জনক। শুক্রবার রাত 11:30টায় এ তথ্য জানিয়েছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গোমতীর বাঁধ ভাঙার আগ পর্যন্ত ১৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা স্মরণকালের সর্বোচ্চ সীমা। গোমতীর বাঁধ ভাঙার পর বুড়িচং, ব্রাহ্মণপাড়া উপজেলার নতুন নতুন কিছু এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে কিছুটা কমতে শুরু করেছে পানি। দর্শক, এই মুহূর্তে কুমিল্লার বন্যা পরিস্থিতি জানবো প্রতিনিধি আবু মুসার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন আসলে এই মুহূর্তে কুমিল্লার যে বুড়িচঙ্গের বন্যা কবলিত এলাকায় এই জায়গাটির ভরাসার স্কুলের যে একটি আশ্রয় কেন্দ্র রয়েছে, সেই জায়গাটিতে খাবার বিতরণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় যুব দলের যে আহ্বায়ক আব্দুল মোনায়েম মুন্না। আমরা আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাই, আসলে এখানে কেন আসছেন, এই বিষয়টা যদি একটু বলেন। বাংলাদেশের স্মরণকালের এই বন্যা কবলিত অঞ্চল কুমিল্লার বুড়িচং, বিএনপি গণমানুষের দল জনগণের পাশে সবসময় থাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিল বাংলাদেশের সবচাইতে দেশপ্রেমিক, সৎ একজন রাষ্ট্রনায়ক। তার প্রতিষ্ঠিত দল বিএনপি এখন নেতৃত্ব দিচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। উনি বিএনপিকে সর্বসময় জনগণের পাশে থাকার জন্য উনি সবসময় আমাদেরকে প্রস্তুত রাখেন। তারই ধারাবাহিকতা সারা বাংলাদেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সমস্ত অঙ্গ সংগঠন আজকে বন্যা কবলিত অঞ্চলে বিভিন্ন জেলায় বিভক্ত হয়েছে। আজকে আমি সেন্ট্রাল যুবদলের সভাপতি হিসেবে আমার সিনিয়র সহসভাপতি সহ এবং এখানে উপস্থিত আছেন কুমিল্লা দক্ষিণ জেলার মেম্বার সেক্রেটারি হাজী জসিমউদ্দিন, কুমিল্লা শহর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু, সদস্য সচিব ইউসুফুল্লাহ টিপু এবং আমাদের যুবদলের দক্ষিণের আহ্বায়ক আনোয়ার, সদস্য সচিব শিবলু, মহানগরীর পাবেল, রিয়াজ, রোমান সহ আমরা নেতৃবৃন্দ সহ এখানে উপস্থিত হয়েছি। আমরা মানুষের পাশে, এই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, আহ্বানে আমরা জনগণের পাশে, দুঃখ দুর্দশায় পাশে দাঁড়িয়েছি। ধন্যবাদ। আসলে শুনছিলেন আপনারা যারা দেখছেন, আসলে কুমিল্লায় যে বিএনপি কিংবা বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই জায়গাটিতে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং যুবদলের যে নেতারা এসছেন তারা কিন্তু বলছেন এখানে তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের নাই কুমিল্লায় তারা এসছেন এখানে মানুষের যে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ অবস্থা। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি আবু মুসা। ভারতের উজান থেকে নেমে আসা পানির ঢলে মৌলভীবাজারের মনু নদীর পানি বৃদ্ধি পেয়ে ৩০০ গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এতে পানিতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। মনু ও ধলাই নদীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছে স্থানীয় জনসাধারণ। প্রতিনিধি সঞ্জয় কুমার দের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামসাদ রিজুচ্ছ্বাস। কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলায় পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৩ লাখ মানুষ।
মনু নদীর প্রতিরক্ষা বাঁধের ৮টি ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ৭টি স্থানে ভাঙনে জেলার সদর উপজেলা সহ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। অবিরাম বৃষ্টিতে হাওরের পানি বেড়ে যাওয়ায় জুরি, বড়লেখা, কোলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলার শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল রাত্রে আমরা বাইরে হয়ে গেছি গলা পানি ভাঙিয়ে। সকাল থেকে ঘরে যাওয়া আসা করতেছি, কিন্তু যাওয়ার মতনও কোনো পরিস্থিতি নাই। বন্যা কবলিত এলাকার অধিকাংশ রাস্তাঘাট, ঘরবাড়ি তলিয়ে গেছে পানির নিচে। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে শত শত হেক্টর আমন ধানের ক্ষেত ও বিভিন্ন ধরনের শাকসবজি। অনেকেই তাৎক্ষণিক আশ্রয় নিয়েছে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও আত্মীয় স্বজনদের বসতবাড়িতে। আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। রান্না বান্না করা যায় না, যথেষ্ট পরিমাণ পানি। কালকে 2টার সময় আমরা প্লাটে পানি মারিয়ে আনছে। একটা মানুষ বাড়িবার মতো কোনো ক্ষমতা নাই। নদীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের কারণে বারবার ভেঙে যায় বলে মনে করেন সুজন সম্পাদক। যে বাঁধগুলা নির্মাণ করা হয় সেগুলা যথোপযুক্ত কাজ হয় না, বাজেট আসে, সেই বাজেটগুলা নানা কুচক্রী মহল লুটপাট করে নিয়ে যায়, নদী ভেঙে যায়, নদীর পার ডুবে পানি আসে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। জেলার বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে দাবি করেছেন জেলা প্রশাসন। যারা হচ্ছে এখন পানিবন্দী আছে এবং শেল্টার সেন্টারে উঠেছে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। একই সঙ্গে মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং আমাদের প্রত্যেকটি ইউনিয়নে ট্যাগ অফিসার দেওয়া আছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 10 দিন দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হলেও অতিবৃষ্টির সম্ভাবনা নেই। চট্টগ্রাম অঞ্চলে শনি ও রোববার বৃষ্টিপাত কিছুটা কমে আসবে। সোম ও মঙ্গলবার বৃষ্টি একটু বাড়লেও বুধবার থেকে আবার কমবে। এতে বন্যা পরিস্থিতি দ্রুতই উন্নতি হওয়ার আশা করা হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে ইতোমধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমেছে, কোথাও কোথাও সূর্যের দেখা মিলছে। শনি ও রোববার কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রাম এলাকায় বৃষ্টিপাত কম থাকবে, তবে সোমবার আর মঙ্গলবার একটু বাড়তে পারে, বুধবার আবার কমে যাবে। আগামী 27 তারিখ থেকে আরো একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরিস্থিতি উন্নতির দিকে। এখন যদি আমি পিছনের বৃষ্টিপাতগুলোর একটা রেকর্ড বলি, যে আমাদের 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বাংলাদেশের যে দেশের পূর্বাঞ্চল বা দক্ষিণ পূর্বাঞ্চলে যে বৃষ্টিপাতের রেকর্ডটা, সেটা যদি আমি উল্লেখ করি, যেমন কিছু কিছু জায়গায় 700 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে 16 থেকে 22 তারিখ পর্যন্ত। যেমন চট্টগ্রামের যে সীতাকুণ্ড, সেখানে 756 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারা দেশে বন্যার্তদের সহায়তা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজও ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়করা। বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বুথ বসিয়ে সকাল থেকে রাত পর্যন্ত গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে। এর আগে শুক্রবার সকাল থেকে রাত 8টা পর্যন্ত চলে এই কার্যক্রম। গণত্রাণ কর্মসূচিতে ত্রাণ পৌঁছে দিতে হাজারো মানুষের ঢল নামে টিএসসিতে। শুক্রবার মধ্যরাত পর্যন্ত সংগ্রহ করা হয়েছে 1,42,50,196 টাকা। নগদ অর্থের পাশাপাশি সংগ্রহ করা হয়েছে শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ, স্যালাইন ও পোশাক। এছাড়াও সংগ্রহ করা হয়েছে গবাদি পশুর খাবারও। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আবু সাইদ অপু। তার কাছ থেকে জানবো বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের সর্বশেষ পরিস্থিতি। অপু, টিএসসি থেকে ত্রাণ সংগ্রহ কার্যক্রমের পরিস্থিতি কেমন দেখছেন? সাইদ মৌলিক, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয়, এই ত্রাণ কার্যক্রম কিন্তু আসলে গতকালকে থেকে শুরু করেছেন যেসব শিক্ষার্থীরা আছেন তারা, এবং গতকালকে ব্যাপক সাড়া পাওয়ার পর কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো এই ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। আমরা টিএসসিতে এসে দেখেছি যে বিভিন্ন বয়সের মানুষ এবং শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু তাদের সাধ্য মতো এখানে এসে ত্রাণ সামগ্রী দিচ্ছেন, যাতে করে যারা বানভাসী মানুষ, যারা পানিবন্দী হয়ে আছেন, পানিতে অবরুদ্ধ হয়ে আছেন, তাদের জন্য যদি একটু সহযোগিতায় কাজে লাগে এবং মানবতার সেবায় তারা যে এগিয়ে এই মানুষকে একখানে করে যে এই ত্রাণ সামগ্রীগুলোকে প্যাকেটজাত করে সেগুলো দুর্গত এলাকাতে যে পৌঁছানোর যে প্রক্রিয়া, সেটি কিন্তু কিছু ভলান্টিয়ারের মাধ্যমে আসলে এগুলো আপনার পরিচালনা করা হচ্ছে, যেটি আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে ভলান্টিয়ারের মাধ্যমে এগুলোকে প্যাকেটজাত করানো হচ্ছে। প্যাকেটজাতের পর কিন্তু সেগুলো সেসব দুর্গত এলাকায় পাঠানো হবে এবং এই দুর্গত এলাকায় পাঠানোর জন্য যারা নিরন্তর শ্রম দিচ্ছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তারা আসলে ব্যাপক সাড়া পাচ্ছেন এবং সব শ্রেণী পেশার মানুষ সব কিছু বিভেদ ভুলে
একটি নতুন রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নতুন রাষ্ট্র সংস্কার হয়েছে সেই রাষ্ট্রকে আরও নতুনভাবে মানে একদম চমৎকারভাবে সাজাতে গেলে সব ভেদাভেদ ভুলে যেন এসব মানবিক বিপর্যয় যখন ঘটে বাংলাদেশে যেন তাদের পাশে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। আমরা এখানে দু একজনের সাথে একটু যদি কথা বলার চেষ্টা করি আমরা মানে তাহলে আরও বেশি মানে স্পষ্ট হব যেটা হচ্ছে যে আপনারা যেখানে যে দায়িত্ব পালন করছেন এই যে দায়িত্ব পালন করতে গিয়ে মানে আপনাদের কাছে কি মানে মনে হচ্ছে যে মানে কি পরিমাণ আপনারা এখানে ত্রাণ সহায়তা পাচ্ছেন যদি একটু বলেন আমাদের দেশে? আমরা এদিকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা আমার কাছে মনে হচ্ছে যে আমরা পাচ্ছি। এদিকে অনেকজন অনেক সুন্দরভাবে জামা কাপড় হচ্ছে গিয়ে হলো আলাদা আলাদা করে ছেলেদেরটা মেয়েদেরটা সব প্যাকেট করে দিয়েছে। অনেকে দেখলাম নতুন জামা কাপড় দিয়েছে, আবার অনেকে জামা কাপড়ের সাথে মোমবাতি খাবার দাবার অনেক কিছুই দিচ্ছে। তো মনে হচ্ছে যে দেখে দেখে মানুষজন ইনফ্লুয়েন্স হচ্ছে হয়ে নিজেরা দিচ্ছে, আশেপাশের মানুষদেরকে ইনফ্লুয়েন্স করছে, তারাও দিচ্ছে। আজকে এ নিয়ে 3 দিন হলো অনেক কিছুই দেখলাম এসেছে। আপনি শুনছিলেন যে আসলে মানে একজন মানে স্বেচ্ছাসেবী তিনি জানাচ্ছিলেন তার অনুভূতির কথা, আসলে তার অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন যে এখানে কী ধরনের কর্মযোগ্য। এখানে কিন্তু অনেকে আসলে ত্রাণ দিতে আসছেন। একজনের সাথে আমরা কথা বলি, মানে এই যে বানভাসী মানুষদের জন্য ত্রাণ দিতে আসছেন, এসে আসলে এই পরিবেশ পরিস্থিতি দেখে অতীতে তো আপনি কখনো দেখেননি এই ধরনের চিত্র, তো এই চিত্রটা দেখে কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমার খুবই ভালো লাগছে এবং আমাদের যে এই 24 সালে সারা বিশ্বে আমাদের যে ছাত্র ঐক্য একটা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টকে মানে সরিয়েছে, এই যে একটা দৃষ্টান্ত বিশ্বে স্থাপিত হয়েছে, এই বাংলাদেশ বিশ্বের কাছে আর একটা দৃষ্টান্ত স্থাপন করবে যে ঐক্যই শক্তি। এই ঐক্যের মাধ্যমে সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছে। আমি নিজে আমার একটাই ছেলে একটাই মেয়ে, আমি তাদেরকে নিয়ে এসেছি। তারা একজন মেডিকেলে পড়ে, একজন নটরডেমে পড়ে, তারা এই স্বেচ্ছাসেবকের কাজ করছে। এবং আমার বাসা থেকে আমার ফ্ল্যাটের যারা ছিল, যারা টাকা পয়সা দিয়ে, বস্ত্র দিয়ে, ঔষধ দিয়ে সহযোগিতা করেছে, আমি সব আজকে এখানে এসে পৌঁছে দিয়েছি এবং আমার সন্তানরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে। আমি ততক্ষণ তাদের জন্য অপেক্ষা করছি। সাইদ মল্লিক, আপনি শুনছিলেন যে একজন নগরবাসী বলছিলেন যে তার মানে প্রতিক্রিয়ার কথা আপনি বলছিলেন। আর পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে না জানলে নয়, এখানে অনেক মানে শিশুদের সাথে আমরা কথা বলেছি। তাদের ব্যাংকের যে বাবার দেওয়া যে মানে গচ্ছিত টাকা, সে টাকাও কিন্তু তারা ব্যাংক সহ এসে জমা দিয়ে গেছেন। এরকমও ঘটনা ঘটেছে এবং একটি শিশু খুব হৃদয়বিদারক একটি কথা বলে গিয়েছেন গণমাধ্যম কর্মীদের সামনে। সেটি হচ্ছে যে তার বাবাকে তিনি সেই ছোট্ট ছেলেটি রাতে বলেছিল যে বাবা, এই টাকাটা যদি আসলে সদরঘাটে যদি ভাসিয়ে দেওয়া যায় তাহলে কি বন্যা দুর্গত মানুষের কাছে পৌঁছাবে কিনা। সেই বিষয়টি থেকে তার বাবা শিক্ষা নিয়ে তার সেই সন্তানকে নিয়ে সকালেই টিসিতে এসে সেই ব্যাংকের অর্থ তিনি এখানে দিয়ে যান। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে সাইদ মল্লিক এতটুকুই বলতে হয়, এই দুর্গত মানুষের পাশে যারা বন্যাক্রান্ত হয়েছেন এবং পাহাড়ি ঢলের পানিতে যারা নিমজ্জিত হয়ে পড়েছেন, উদ্যান থেকে দেখা আসে যে ঢল, সেই ঢল ঠেকাতে যেমন সব সেক্টরের মানুষ কাজ করছেন, আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন, যারা মানে কন্টেন্ট ক্রিয়েটার, যারা বড় বড় ইউটিউবার যারা, তারা সবাই কাজ করছেন, সেনাবাহিনী কাজ করছেন, নৌবাহিনী কাজ করছেন, ফায়ার সার্ভিস মানে আপনার মানে কাজ করছেন, আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরের মানুষ এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক শ্রম দিয়ে যাচ্ছেন, যে শ্রমের ধারাতে ভবিষ্যতে যেন এই বাংলাদেশ শিক্ষা নিয়ে যেন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যেন সর্বদা সচেষ্ট থাকে, সেই আহ্বানও কিন্তু জানিয়েছেন যারা এখানে মানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। তো সাইদ মল্লিক, টিএসসি থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ। এবং আসলে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এই ত্রাণ সামগ্রীর পরিমাণটা আসলে কিন্তু বাড়ছে এবং এগুলো। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ত্রাণ সংগ্রহ কার্যক্রম নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি আবু সাইদ অপু। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বর্ণাঢ্যদের পাশে দাঁড়াতে দলীয় নেতা কর্মী সহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, দুর্যোগ পরিস্থিতিতে কোনো পাতলা অভিযোগ তুলে সময় ক্ষেপণের সময় নেই। বিএনপি বিশ্বাস করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিতাড়িত স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা, বিরোধ, বিভেদ তৈরি করেছিল। কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। একই সঙ্গে আপনারা ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্তদের সহায়তার জন্য
সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্য মতন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। প্রিয় দেশবাসী, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই, যার যার সাধ্য মতন বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসি, আল্লাহর রহমতে আমরা অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হব ইনশাআল্লাহ। এদিকে বরিশালও শিক্ষার্থীরা বানভাসীদের জন্য সংগ্রহ করছেন ত্রাণ সামগ্রী। এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। দর্শক, আমরা পারভেজ রাসেলের সাথে যুক্ত হচ্ছি। পারভেজ, বরিশালের শিক্ষার্থীদের ত্রাণ সংগ্রহ কার্যক্রমের কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। সাইদ, যেমনটা জানতে চেয়েছেন, জানেন যে আসলে উত্তরাঞ্চলে বন্যার যে ভয়াবহ পরিস্থিতি সেটা কিন্তু গোটা দেশেই আসলে এর প্রভাব পড়েছে। সে ধারাবাহিকতায় বন্যার্থী বা বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই কিন্তু বরিশালের বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজ এবং মাধ্যমিক যে সব বিদ্যালয়গুলো রয়েছে তার যে সব শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু গত দুদিন থেকেই আসলে সাধারণ মানুষের কাছে বিভিন্নভাবে ত্রাণ কার্যক্রমের যে বিষয়টি সেগুলো পরিচালনা করছে। তারা ত্রাণ সহযোগিতা সংগ্রহ করছে এবং এর মধ্যে কিন্তু তারা খাবার, স্যালাইন, নগদ অর্থ, পোশাক, বিশুদ্ধ পানি, আটা, চাল, চিনি যে যা পারছে তাই দিয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে। এখানে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় রয়েছে, স্টুডেন্ট কমিউনিটি বাংলাদেশ রয়েছে, গ্লোবাল ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি সংগঠন কিন্তু তারা ত্রাণ কার্যক্রম সহায়তা চালিয়ে যাচ্ছেন। একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাচ্ছি। তিনি গত কয়েকদিন থেকেই আসলে বানভাসী মানুষের জন্য ত্রাণ কার্যক্রম সহায়তা চালিয়ে যাচ্ছেন। কি কি সংগ্রহ করছেন, কাদের মাঝে দিবেন এবং কারা এই ত্রাণ সহযোগিতা আপনাদেরকে সাহায্য করছে? আমরা আছি সাধারণ ম্যাথ শিক্ষার্থী ও পেশাজীবী ডিএমএফ, এবং সাথে আমরা আছি সাধারণ স্টুডেন্টরা, আমরা স্টুডেন্ট কমিউনিটি থেকে আছি। আমরা তার সাথে আমাদের ম্যাথস শিক্ষার্থীরা আমাদের খুব হেল্প করছে। তার সাথে রয়েছে পেশাজীবী ডিএমএফ, এবং আমরা এটা কালকে থেকে শুরু করেছি। আমাদের টাকার পরিমাণ কম উঠলেও আমাদের বিভিন্ন প্রসাধনী যেমন স্যানিটারি ন্যাপকিন, চিরা, মুড়ি, শুকনা খাবার, তারপরে বিভিন্ন পোশাক, যে যা পারছে সবাই তা দিয়ে যাচ্ছে। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই এখন এক হয়ে দাঁড়িয়েছি। আমাদের যে মানুষরা কষ্ট পাচ্ছে, যারা বন্যা কবলিত এলাকায় আছে, তাদের পাশে আমরা সবাই দাঁড়াচ্ছি। ধন্যবাদ। যেমনটা বলছিলেন সাইদ, এর পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখি, বরিশালের শুধু শিক্ষার্থীরাই নয়, এর পাশাপাশি বিভিন্ন সংগঠনগুলো কিন্তু কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে। যেসব শিক্ষার্থী রয়েছে, সাংগঠনিক সংগঠনগুলো, সাংস্কৃতিক সংগঠনগুলো, তারা কিন্তু ইতিমধ্যে 10 লক্ষ নগদ টাকা কিন্তু তারা সংগ্রহ করে পাঠিয়েছে। আমরা কথা বলেছি গ্লোবাল ইউনিভার্সিটি, তারা বলেছে তারা 7 লক্ষ টাকা ইতিমধ্যে পাঠিয়েছে এবং তাদের যেই ত্রাণ সংগ্রহ কার্যক্রম সেটা চলমান থাকবে। তারা দেখিয়েছে, তারা বিশ্বাস করে যে এই ছাত্র জনতার ঐক্যে যেভাবে একটি বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, এভাবে কিন্তু তারা বানভাসী মানুষের পাশে থেকে তাদের কার্যক্রমের মধ্যে দিয়ে একটি বিজয় বিপ্লব গঠিত করবে, এটা কিন্তু তাদের প্রত্যাশা। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে ত্রাণ কার্যক্রম সংগ্রহের যতটুকু তথ্য ছিল। সাইদ, পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ত্রাণ সংগ্রহ কার্যক্রম জানাচ্ছিলেন সর্বশেষ তথ্য আমাদের প্রতিনিধি পারভেজ রাসেল। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ঢাকা সিলেট ঢাকা রুটে ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রায় 1.5 দিন বন্ধ থাকার পর আজ থেকে এ পথে যাত্রীরা ট্রেনে ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশ রেলওয়ে জানায়, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে আজ বেলা 11:15 জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে গেছে। এছাড়া কালনী এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং 10 নম্বর সুরমা মেইল পরিচালনা করা হবে। রাত থেকেই ওই পথের ট্রেনগুলোর টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। এর আগে 21 আগস্ট অতিরিক্ত বৃষ্টিপাত ও খোয়াই নদীর পানি বৃষ্টির ধাওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ মনে করে বন্ধ রাখা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জের কাঁচপুরে ছাত্র জনতার আন্দোলনে শফিক মিয়া ও আশিক মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় 2টি মামলা দায়ের করা হয়েছে। রাতে নিহত শফিক মিয়ার চাচাতো ভাই আবু হানিফ ও আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আবদুল্লাহ আল কায়সার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম সহ 698 জনকে আসামি করা হয়।
পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে, কোনো আস্থার সংকট থাকবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। পুলিশ বাহিনীর সদস্যরা পেশাদারিত্বের সাথে কাজ করবে বলে আশা প্রকাশ করেন পুলিশ কমিশনার। এই সময় এক প্রশ্নের উত্তরে পুলিশ কমিশনার জানান, রাজনৈতিক মামলায় গ্রেফতার বা তদন্তের আগে প্রমাণাদি সংগ্রহের ভিত্তিতে কাজ করবে পুলিশ। এই সংকটকালে ভগ্ন মনোবলের পুলিশ সদস্যদের কাজে যোগদানের ভীতি দূরকরণ এবং আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে প্রতিটি থানায় সশস্ত্র বাহিনীর সদস্যগণকে মোতায়েন করা হয়। তাদের উপস্থিতির ফলে ভীত সন্ত্রস্ত পুলিশ সদস্যগণ এবং জনমনে আস্থা ফিরে আসে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি ঘটতে থাকে। দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চৌকস সদস্যগণ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং সংগঠিত অপরাধের দ্রুত রহস্য উদ্ঘাটন করে ইতিমধ্যে জনমনের আস্থা অর্জন করেছে। প্রিয় ঢাকা মহানগরবাসী, ঢাকা আপনার আমার সকলের প্রিয় শহর। আপনাদের প্রতি অনুরোধ, কোনো ধরনের অপরাধমূলক কাজে অংশ নেবেন না। যে যেখানে আছেন সকলেই আইন ও বিধি মেনে চলুন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। একই সাথে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি। আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। ভারতে পালানোর সময় সীমান্তে তাকে আটকের কথা জানিয়েছে বিজিবি। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করা হয়েছে। সোমবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন। আজ সাবেক এই বিচারপতিকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।